দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর বরাবরের মতো কিন্তু ডক্টর মুজিবুর রহমান আজকে আমাদের সঙ্গে হাজির হয়েছেন এবং তিনি সবসময় চেষ্টা করেছেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকেও কিন্তু তার ব্যতিক্রম করেননি। এবং আজকে আমরা আসন্ন রোজা সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কিছু বিষয় জানার চেষ্টা করবো। তার কাছ থেকে চলে যাব আমাদের স্যারের কাছে। স্যার, কেমন আছেন? জি, ভালোই আছি তানজির, আশা করি আপনিও ভালো আছেন। জি স্যার, আমি ভালো আছি। তো যেমনটি বলছিলাম দর্শকদেরকে যে আমরা আসলে হেলথ নিয়ে বিভিন্ন বিষয়ে সামনেই আসলে পবিত্র মাহে রমজান, এই মাহে রমজান নিয়ে আজকে একটু আপনার সঙ্গে কথা বলবো। স্যার, এই যে যারা ব্লাড প্রেশারের রোগীরা রয়েছে তাদের এই আসন্ন রমজানে আসলে কোনো কি কি সমস্যা হয়ে থাকে? টপিকটা যদি আমরা রমজানে ব্লাড প্রেশারের কথা বলি, তাহলে আসলে ব্লাড প্রেশার রিলেটেড খুব বেশি প্রবলেমে আমরা পড়ি না। তবে একটি বিষয় হলো, যাদের ব্লাড প্রেশারের যারা অনেকগুলো ওষুধ খান, অনেকগুলো ওষুধ খেয়ে কন্ট্রোল করতে হয়, এটা খেয়াল রাখতে হবে যে দিনের বেলা ব্লাড প্রেশারটা হয়তো হঠাৎ করে অনেক সময় কমে যেতে পারে। ব্লাড প্রেশারটা, তার কারণ হলো ব্লাড প্রেশার মেনটেন করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক হওয়া দরকার। যদি ব্লাড প্রেশারের রোগীদের ফ্লুইড ইনটেক অর্থাৎ পানি বা আদার তরল জাতীয় খাবার, ন্যাচারালি যদি কেউ রোজা রাখেন দিনের বেলা তো কিছুই খেতে পারবেন না, কাজেই সেই ক্ষেত্রে তার ফ্লুইড ইনটেক কম থাকবে, পানির স্বল্পতা দেখা দিতে পারে। এটি একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তো পানির স্বল্পতা দেখা দিলে হয়তো তার মধ্যে দেখা যাবে যে একটু হাইপোটেনশন, বিশেষ করে বিকালের দিকে গিয়ে একটু হাইপোটেনশন ডেভেলপ করার, অর্থাৎ কম ব্লাড প্রেশার কমে যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। তবে এটি খুব প্রকট আকার ধারণ করে না। তবে একটু অবশ্যই খেয়ালে রাখতে হবে যাতে করে আপনি যে সময়টা আমরা খেতে পারি রমজান মাসে, অর্থাৎ ইফতারির সময় থেকে শুরু করে সেহরি পর্যন্ত, আপনি পর্যাপ্ত পরিমাণে পানি এবং আদার যে সমস্ত অন্যান্য তরল পদার্থ, তরল খাবার আছে, সেগুলো একটু বেশি বেশি করে খাবেন। তাহলে হয়তো ব্লাড প্রেশারটা, আবার ব্লাড প্রেশারের ওষুধটা একদম ভুলে গেলেও কিন্তু চলবে না। আবার ব্লাড প্রেশারের ওষুধ অনেকেই মনে করে যেহেতু ব্লাড প্রেশারটা কমে যাওয়ার প্রবণতা থাকবে, তাহলে আমি ব্লাড প্রেশার ওষুধটা কমিয়ে দিই। যদি আপনি কমাতে চান বা মনে করেন যে আপনার কমাতে হবে, আপনি আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু নিজে নিজে এই জিনিসটি করাটা ঠিক হবে না। তার কারণ হঠাৎ করে কমিয়ে দিবেন বা কেউ বন্ধ করে যদি দেন, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত করতে পারে। এটি অবশ্যই মাথায় রাখতে হবে। তবে ব্লাড প্রেশার রিলেটেড খুব একটা প্রবলেম রোজার মধ্যে হয়ে থাকে না। ধন্যবাদ এই বিষয়টা। স্যার, আরেকটি সমস্যা, অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়, আমি আসলে জানি না এটি খুব কমন নাকি আনকমন একটা সমস্যা। সেটা হচ্ছে যে আসলে অনেকেই রোজা থাকার সময় আসলে প্রেশার ফল করে বা প্রেশার নেমে যায়। সেই ক্ষেত্রে আসলে আপনার একজন চিকিৎসক হিসেবে কি পরামর্শ থাকবে? আদতেও এটি হয় কিনা, বা মানসিক সমস্যা নাকি এটা শারীরিক সমস্যা, কি মনে হয় স্যার? মানে এটার আসলে আপনি যে কথাটা বলেছেন যে এটার আসলে অনেকগুলো দিক আছে। একটি দিক কিন্তু আমি অলরেডি বলেই ফেলেছি যে পানি খাওয়া কম হয়, এই কারণে হয়তো কারোর জন্য ব্লাড প্রেশারটা একটু কমতে পারে, যেটা আমি একটু আগেই বললাম। কিন্তু আরেকটি বিষয় আছে, মানসিক যে কথাটা বললেন, অনেকে ভয় পায়, অনেকে রোজা রাখতে চায় না, রোজাকে অ্যাভয়েড করতে চায়। তাদের মধ্যে এরকম একটা প্রবণতা হয় যে না, আমার ব্লাড প্রেশার আছে, আমার ডায়াবেটিস আছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যে তারা করে কি, ওই ইচ্ছা করে এইসব। আবার কেউ কেউ বলে আমার আলসার আছে, পেপটিক আলসার ডিজিজ আছে, সেটিও হয়তো অনেক সময় ঝামেলা করতে পারে। এগুলো বলে অনেকে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কোনো বিষয় রোজাতে নেই। ব্লাড প্রেশার কমতে পারে, ওই যে আমি আগেই বললাম যে সময়টা খাবারের সময়, ওই সময়টা আপনি একটু তরল জাতীয় খাবারের পরিমাণটা বাড়িয়ে দিবেন এবং ব্লাড প্রেশার ওষুধটা আপনার ডাক্তারের পরামর্শ মতো আগে যা খাচ্ছিলেন, যদি উনি মনে করেন, তাহলে একটু হয়তো কমিয়ে দিতে পারবেন। এটি আমরা করতে পারি। তবে যে আরেকটি যে অবতারণা করলাম, যে অনেকেই বলে তার পেপটিক আলসার ডিজিজ আছে, উনি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারেন না। হ্যাঁ, এটি একটি সমস্যা অবশ্যই আছে আমাদের দেশে। যদি কারো একদম প্রমাণিত পেপটিক আলসার ডিজিজ থাকে, অ্যাক্টিভ আলসার ডিজিজ আছে এবং ব্লিডিং হয়, যার হিস্ট্রি আছে আলসার থেকে ব্লিডিং, আলসার থেকে রক্তক্ষরণের কিন্তু একটা খুব মারাত্মক ঝুঁকি আছে, এটি যদি থাকে তাহলে একটু ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে ডাক্তার সাহেব আপনাকে ভালো করে বলে দিবেন যে আসলে আমরা যদি মনে করেন আমার একটা অ্যাক্টিভ আলসার আছে স্টমাকের মধ্যে বা ডিউডিনামের মধ্যে,
আমি ওষুধ খাচ্ছি পেপটিক আলসার ডিজিজ, আমি ওষুধ খাওয়া শুরু করলে 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু আলসারটা অলমোস্ট হিল করে যায়। কাজে ব্লিডিং এর হওয়ার আর কোনো সমস্যার সম্ভাবনাই থাকে না, খুবই কম। সেই ক্ষেত্রে আপনি রোজা রাখতে পারেন, তবে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন হতে হবে। আমি যে জিনিসটা বলি যে অনেক সময় আমাদের আলসার লাইক বা পেপটিক আলসার ডিজিজের মতো কিছু সিমটম হয়, রিয়েলি দোজ আর নট পেপটিক আলসার ডিজিজ। এন্ডোস্কোপিতে দেখা যায় যে কোনো আলসার নাই, সেই ক্ষেত্রে আপনাকে একটু মানে রোজা রাখবেন, কোনো অসুবিধা হবে না। এটাকে আমরা বলে থাকি নন আলসার ডিসপেপসিয়া। সেটিও আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। আর এটিতে এই নন আলসার ডিসপেপসিয়াতে অবশ্যই আপনি রোজা রাখতে পারেন, এরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। এবং আসন্ন খুব রোজা আসলে সন্নিকটেই, এই রোজার সময়ে আসলে দেখা যায় কি যে আমরা পেট ভরে যে ভাজি পোড়া আছে সেটি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। মানে অনেকেই আছে যে 12 মাস আসলে এসব অ্যাভয়েড করে চলে, কিন্তু এই সময়টাতে তারা কোনোভাবে এটিকে অ্যাভয়েড করতে পারে না। এই যে অ্যাভয়েড না করতে পারা, এর ফলে আসলে কি কি সমস্যা তৈরি হতে পারে এবং কিভাবে আসলে অ্যাভয়েড করা উচিত? একজন ডাক্তার হিসেবে সরাসরি আসলে রোগীদেরকে আপনারা কিভাবে সাজেস্ট করে থাকেন? এটির জন্য আসলে একটু সচেতন ভাবে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমি যদি রোগীদের কথা বলি, তাদেরকে অবশ্যই সচেতন ভাবে এড়িয়ে চলতে হবে। এটা কিরকম সচেতন ভাবে? যেমন ধরেন, আমাদের হিউম্যান বিইং, মানুষ হিসেবে আমরা কিন্তু তৈলাক্ত খাবার, মচমচা ভাজা খাবার, এগুলোর প্রতি কিন্তু আমাদের আকর্ষণটা লোভ থাকে। তারপর যদি ধরেন আমি সারাদিন না খেয়ে আছি, আমার অত্যন্ত খিদা আছে, এই খিদা পেটে ওই সময় কেন জানি ইফতারির সময় এই সমস্ত খাবারগুলোই বেশি টেস্টি মনে হয়। হ্যাঁ, এই জন্য আসলে জিনিসটা হলো কি, আপনি খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু পরিমাণে কম খাবেন। সব কিছুই খাবেন আপনি মিষ্টি দিয়ে একটু ইফতারি করবেন যদি আপনার ডায়াবেটিস না থাকে। আপনি ইফতারির পরে যে ইফতারির সময় যে খাবারটা খাচ্ছেন, একটু পেঁয়াজু, ছোলা, মুড়ি, এগুলো কিছু খেলেন আপনি। তবে যাদের পেটের মধ্যে সমস্যা আছে, যাদের আইবিএস আছে, যারা এগুলো টলারেট করতে পারেন না, তাদেরকে অবশ্যই এই সমস্ত জিনিসগুলো সচেতনভাবে অ্যাভয়েড করা উচিত। এটার জন্য যে খুব মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাবে সায়েন্টিফিক্যালি এরকম কোনো প্রমাণাদি কিন্তু নাই। যেমন ধরেন, একজনের খুব অ্যাক্টিভ আলসার আছে, আমরা যদি বলি যে মরিচ খাওয়া যাবে না, আসলে মরিচ দিয়ে অনেক স্টাডি করে দেখা গেছে মরিচের কোনো ইফেক্ট আলসারের উপরে বা আলসার হিলিং এর উপরে নাই। এটা একদম প্রমাণিত সত্য। কাজেই আপনি এগুলো অ্যাভয়েড করবেন। শুধুমাত্র আপনার যে কষ্ট হয়, আপনার পেটের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হয়, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য একটু সচেতনভাবে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ আপনাকেও। যেমনটি আপনি বলছিলেন যে আসলে শুকনো মরিচে সরাসরি আসলে আলসারের উপরে কোনো ইফেক্ট পড়ে না বা নেই, যেমনটি আপনি বলছিলেন, এবং আপনাদের গবেষণা, চিকিৎসার গবেষণাও এরকমটা বলে। তারপরেও আসলে মরিচ খেলে কেন মানে পেটে গ্যাস বা পেট, অনেকে আবার পেট খারাপ হয়ে যায়, এটি তাহলে আসলে কেন হয়? আসলে এটি যেটি আপনি বললেন, যে আমি যেটি বললাম যে আলসারের উপরে ডিরেক্ট কোনো ইফেক্ট নাই, কিন্তু যে আমি একটু আগেও একটু বলছিলাম যে নন আলসার ডিসপেপসিয়া বলে একটি কথা আছে। সেই নন আলসার ডিসপেপসিয়াটা আলসার নাই, কিন্তু আলসারের মতো পেপটিক সিমটমসগুলো আছে তার। এই যে সিমটমস আছে, যাদের আলসার নাই তাদের স্পাইসি ফুড অথবা মরিচ অথবা ঝাল যদি এগুলো খাওয়া হয়, তখন দেখা যায় যে তার এই কমপ্লেইনগুলো একটু বেড়ে যায়। এই জন্যই আমরা বলি যে আপনি একটু অ্যাভয়েড করবেন। তবে আমি যে জিনিসটা আপনাদের সবাইকে বলতে চাই, সেটি হলো আপনারা খেয়াল করবেন যে কোন খাবারটা খেলে আপনার অসুবিধা হয়, আপনি ওই খাবারটা পরিহার করবেন। ঢালাও ভাবে বলবো না, আপনি এটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না, এরকম কথা। আপনি ঠিক করবেন যে কোন খাবারে আপনার অসুবিধা হয়। ওকে, রাইট, ফাইন, খুব সুন্দর। স্যার, আমরা আমাদের আজকের আয়োজনের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা দর্শক রয়েছে, আপনার যারা পেশেন্ট রয়েছে, এবং আমরা জানি যে আপনার পেজ ফলো করছে অসংখ্য মানুষ এবং অসংখ্য পেশেন্ট আপনাকে দেখছে প্রতিদিন, তাদের উদ্দেশ্যে আসন্ন রমজান মাস উপলক্ষে যদি কোনো মেসেজ বা বিশেষ বার্তা যদি থাকে। হ্যাঁ, যেমন ধরুন রমজান মাস উপলক্ষে সাধারণভাবে যদি যে কথাগুলো আবার একটু আগেই বলে ফেলেছি, এগুলো আমি যদি একটু সংক্ষেপে বলি, জিস্ট করে বলি, তাহলে হলো কি, হ্যাঁ, আমরা আসলে রমজানে
বেশি খাওয়ার মাস কিন্তু এটা না, এটা কম খাওয়ার মাস। Exactly. আমাদেরকে সংযমের মধ্যে খাবারটাকে নিয়ে আসতে হবে। আমরা কম খাবো, আমরা পেটটাকে একটু খালি রেখে খাবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে খালি রেখে থাকলে পরে পেটে ক্ষুধা থাকলে যে কষ্টটা থাকে, সেই কষ্টটা মর্ম কথাটা আমরা বুঝতে পারবো। এটি একটি ইস্যু। আরেকটি ইস্যু হলো, এটার কিন্তু সায়েন্টিফিক খুব ভালো মানে ইফেক্ট আছে। আমরা যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে একটা কথা আছে, যে আমরা দিনের মধ্যে কিছুক্ষণ না খেয়ে থাকবো, আবার কিছুক্ষণ খাবো না, তাহলে হবে কি আমাদের অনেক অনেক স্বাস্থ্য দিক থেকে আমরা ভালো থাকতে পারবো। কাজে রোজা রাখবো, আমরা রোজার মতো করে থাকবো, ইনশাল্লাহ আশা করি সবাই আমরা রোজা রাখতে পারবো। যারা এরকম ফাস্টিং এবং রমাদানের প্র্যাকটিসটা করতে চান, আশা করি আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন। দর্শক, কথা দিচ্ছি দেখা হবে কিন্তু আবারও, এবং স্যার কিন্তু সবসময় চেষ্টা করেন আপনাদের স্বাস্থ্যের জন্য আসলে নানা ধরনের টিপস পরামর্শ দিতে স্যারের চ্যানেলের মাধ্যমে, এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।